একটু নিরিবিলি খুঁজছেন তো? দরজাটা ভালো করে আটকে বসুন। আমার জীবনের এমনই এক গোপন অধ্যায়ের কথা আজ বলতে বসেছি, যা হয়তো আপনি ভাবতেও পারেননি। এমন কিছু অভিজ্ঞতা যা প্রকাশ করা কঠিন, কিন্তু এই নীরব স্বীকারোক্তি যেন আমার আত্মাকে কিছুটা হালকা করে। আমার নাম অঙ্কিতা, আমার বাড়ি কৃষ্ণনগর। এখানে আমার নতুন জীবন শুরু হয়েছিল বছর দুয়েক আগে, যখন আমি অপূর্বকে বিয়ে করে এসেছিলাম। প্রথমবার যখন অপূর্বের বাড়িতে পা রেখেছিলাম, আমার মনটা ছিল মিশ্র অনুভূতিতে ভরা। একাধারে নতুন জীবনের উত্তেজনা, অন্যদিকে এক অনিশ্চিত ভবিষ্যতের ভয়। অপূর্ব বিপত্নিক ছিলেন, আর তার 18 বছরের একটি ছেলে ছিল রাহুল। আমি জানতাম এই বিয়েতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাহুলের মন জয় করা। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রাহুল ভীষণ একা হয়ে গিয়েছিল, আর আমি চেয়েছিলাম তার জীবনে মায়ের শূন্যতা পূরণ করতে। বিয়ের দিন আমি একটি হালকা গোলাপি রঙের বেনারসি পরেছিলাম, তাতে সোনালি জরির কাজ করা ছিল। শাড়িটা আমার শরীরের সঙ্গে বেশ সুন্দর মানিয়ে গিয়েছিল, যেন আমার লাজুক হাসি আর নতুন জীবনের স্বপ্নকে আরও ফুটিয়ে তুলছিল। আমার স্বাস্থ্য বরাবরই ভালো, তবে অতিরিক্ত মেদহীন ছিপছিপে নয়, বরং খানিকটা ভরাট, যাকে বলে নারী সুলভ। বিয়ের সাজে, মেকআপে আর সামান্য গয়নায় আমাকে মন্দ লাগছিল না। সবাই বলছিল অপূর্বের পাশে আমাকে মানিয়েছে খুব, কিন্তু রাহুলের চোখে আমি কি দেখেছি তা বুঝতে পারিনি। এক অদ্ভুত উদাসীনতা, এক মিশ্র কৌতূহল ছিল তার চোখে। আমার প্রতি কোনো বিরূপ মনোভাব দেখায়নি, আবার কোনো উষ্ণ অভ্যর্থনাও ছিল না। নিছকই এক অপরিচিত মানুষ, যাকে এখন থেকে তার মা বলে ডাকতে হবে, হয়তো এইটুকুই ছিল তার ভাবনা। প্রথম কয়েক মাস আমি রাহুলকে বোঝার চেষ্টা করেছি। সে তার বাবার মতোই শান্ত স্বভাবের, তবে তার মধ্যে এক গভীর চিন্তার ছাপ ছিল। পড়াশোনায় মনোযোগী, খেলাধুলায় তেমন আগ্রহ নেই। বেশিরভাগ সময় নিজের ঘরে কাটাত। আমি তাকে নিজের হাতে রান্না করে খাওয়াতাম, ওর পছন্দের খাবার বানাতাম, ওর জামাকাপড় গুছিয়ে দিতাম, ঘরের জিনিসপত্র ঠিক করে রাখতাম। ভেবেছিলাম ধীরে ধীরে সে আমাকে আপন করে নেবে। মাঝে মাঝে গল্প বলার চেষ্টা করতাম, কিন্তু রাহুল দু এক কথার বেশি বলতো না। ওর মুখটা যেন সব সময় একটা অদৃশ্য মুখোশ পড়ে থাকত, এক অচেনা দেওয়াল তুলে রেখেছিল নিজের চারপাশে। আমিও আশা ছাড়িনি। আমার মন বলতো ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে এই দেওয়াল ভাঙতে হবে। আমি আমার নতুন সংসার নিয়ে ভীষণ যত্নশীল ছিলাম। আমার শাশুড়ি আমাকে অনেক সাহায্য করতেন, তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি বারবার বলতেন, অঙ্কিতা, মন খারাপ করিস না, রাহুল ছোটবেলা থেকেই এমন চুপচাপ, ওর মাকে খুব ভালোবাসত, তাই হয়তো মেনে নিতে সময় লাগছে। আমি তার কথা শুনে সান্ত্বনা পেতাম, কিন্তু রাহুলের চোখের গভীরতা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলত। একটা সময় পর আমি লক্ষ্য করতে শুরু করলাম, রাহুল আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায়। প্রথম প্রথম আমি ভাবতাম হয়তো আমার ভুল, হয়তো আমার অতিরিক্ত ভাবনার ফল, কিন্তু ধীরে ধীরে এটা পরিষ্কার হতে লাগল। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, দেখতাম রাহুল নিঃশব্দে দরজার চৌকাঠে এসে দাঁড়াত, কখনো বই হাতে, কখনো ফোন নিয়ে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আমার দিকে। আমি ঘুরে তাকালে সে চোখ সরিয়ে নিত, যেন কিছু দেখছিল না। কিন্তু আমার মনে হতো তার চোখের গভীরে যেন হাজারো অব্যক্ত প্রশ্ন আর কৌতূহল লুকিয়ে আছে। আমার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠত। আমি যখন স্নান করে ভেজা চুল মুছতে মুছতে নিজের ঘরে ফিরতাম, কখনো বা ছাদে জামাকাপড় তুলতে যেতাম, দেখতাম রাহুল হয়তো সিঁড়িতে বসে আছে অথবা বারান্দায় দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি যেন আমাকে অনুসরণ করত। আমি অস্বস্তিতে পড়ে যেতাম, নিজের শরীরে একটা অদ্ভুত টান অনুভব করতাম। মনে হতো যেন তার দৃষ্টি আমার পোশাক ভেদ করে আমার ভেতরের মানুষটাকে দেখতে চাইছে। আমি দ্রুত নিজের কাজ সেরে সরে আসতাম। শার্ট বা সুতির নরম শাড়ি, এমনকি আমার সাধারণ সালোয়ার কামিজ পরা অবস্থাতেও সে যে দৃষ্টিতে তাকাতো, তাতে আমার মনে এক সূক্ষ্ম উত্তেজনা আর অস্বস্তি কাজ করত। আমার স্বাস্থ্যবতী গঠন সম্ভবত তার নজর এড়াতো না। শরীরের প্রতিটি বাঁকে, প্রতিটি সঞ্চালনে তার চোখ যেন আটকে থাকত।
আমি কাপড় পাল্টাতে গিয়েও অস্বস্তি বোধ করতাম, মনে হতো অদৃশ্য কোনো চোখ আমাকে দেখছে। আমি জানি আপনারা ভাবছেন এ কেমন কথা, আমি তো ওর সৎ মা, এ ধরনের ভাবনা আসাটাই স্বাভাবিক। আমিও নিজেকে ধিক্কার দিতাম, নিজেকে বোঝাতাম রাহুল হয়তো এমনিতেই তাকায়, হয়তো কোনো কথা বলার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আমার মন মানত না। বিশেষ করে যখন রাতের বেলা অপূর্ব বিছানায় ঘুমিয়ে পড়তেন আর আমি একা বসে নিজের পুরনো দিনের কথা ভাবতাম, তখন এই অস্বস্তিটা আরও বাড়ত। আমার মনে হতো রাহুল যেন আমার অজানা কোনো গোপন কথা জেনে গেছে, যা দিয়ে সে আমাকে বিচার করছে। এই অনুভূতিগুলো আমাকে ক্রমশ কাবু করে ফেলছিল। আমার মনটা ভারী হয়ে উঠছিল। আমি অপূর্বকে বলতে পারছিলাম না, কারণ আমি জানতাম না এটা ঠিক কি। একটা 18 বছরের ছেলের প্রতি তার সৎ মায়ের এমন অনুভূতি বা সন্দেহ, এটা প্রকাশ করা সহজ নয়। লোকে কি ভাববে, অপূর্ব কি ভাববে, আমার নতুন সংসার ভেঙে যাবে না তো? এই ভয়ের মধ্যেই আমি দিন কাটাচ্ছিলাম। আপনারা যারা এই গল্পটা শুনছেন, আপনাদের মনে যদি এমন কোনো ব্যক্তিগত গোপন কথা থেকে থাকে যা আপনাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে, তবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। কারণ এরপর আমি যে কথাগুলো বলবো তা হয়তো আপনাদের জীবনের কোনো এক অন্ধকার কোণায় লুকিয়ে থাকা সত্যের সাথে মিলে যেতে পারে। এই গল্পটা হয়তো আপনাদের ভেতরের এক অন্য অঙ্কিতাকে চেনাবে, যে সমাজের চোখে সম্পূর্ণ অন্যরকম, কিন্তু যার জীবনটা গোপন অভিসার আর মানসিক টানাপোড়েনে ভরা। আমার গল্পটা হয়তো আপনাদেরও কিছুটা স্বস্তি দেবে, এটা জেনে যে আপনি একা নন। আমার পুরনো জীবনটা তেমন ভালো ছিল না। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম। বাবা সরকারি চাকরি করতেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ার পর আমাদের পরিবারে চরম আর্থিক সংকট দেখা দিল। আমার বড় দিদির বিয়ে বাকি ছিল, ছোট ভাই পড়াশোনা করছিল। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। আমি তখন সবে কলেজে পা দিয়েছি। চারদিকে শুধু অন্ধকার দেখছিলাম। আমার বাবা মারা যাওয়ার আগে এক পরিচিত ব্যক্তি সমীর সাহেব আমাদের পরিবারকে সব সময় সাহায্য করতেন। তিনি বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বাবা চলে যাওয়ার পর তিনি আরও বেশি করে আমাদের খোঁজ নিতেন। তিনি বিবাহিত ছিলেন, তার স্ত্রী ছিলেন আমাদের গ্রামের একজন স্কুল শিক্ষিকা। তাদের ছেলেমেয়েরা সবাই উচ্চ শিক্ষিত এবং প্রতিষ্ঠিত, কিন্তু তারা তাদের বাবা মায়ের থেকে দূরে অন্য শহরে থাকত। তাই সমীর সাহেব বাড়িতে প্রায় একাই থাকতেন, তার স্ত্রী স্কুল নিয়ে ব্যস্ত থাকতেন। সমীর সাহেব আমাদের আর্থিক অনটনের কথা জানতেন। তিনি প্রথমে দিদির বিয়ের জন্য সাহায্য করলেন, তারপর ভাইয়ের পড়াশোনার খরচ দিলেন। আমাদের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ দেবদূত। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ ছিল না। আমি কলেজে যেতাম আর ফিরে এসে বাড়ির কাজ করতাম। মা বিছানার থাকার কারণে সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। সমীর সাহেব প্রায়ই আমাদের বাড়িতে আসতেন, মায়ের খোঁজখবর নিতেন, আমাদের প্রয়োজন সম্পর্কে জানতেন। আমি জানতাম তিনি একজন ভালো মানুষ, তাকে বিশ্বাস করা যেত। একদিন সমীর সাহেব আমাকে ডেকে পাঠালেন। আমাদের বাড়ির কাছেই তার একটা ছোট বাগান বাড়ি ছিল। তিনি বললেন তার কিছু ব্যক্তিগত কাগজপত্র গুছিয়ে দিতে হবে, আর মাঝে মধ্যে গাছপালার পরিচর্যা করে দিতে হবে। বিনিময়ে তিনি আমাকে কিছু টাকা দেবেন, যা আমাদের সংসারে কাজে লাগবে। আমি সানন্দে রাজি হয়ে গেলাম। সে সময় সামান্য কিছু উপার্জনের সুযোগ পাওয়াও অনেক বড় ব্যাপার ছিল। আমি সমীর সাহেবের বাগান বাড়িতে কাজ করতে যেতাম। ওটা ছিল একটা নিরিবিলি জায়গা, শহর থেকে একটু দূরে। তার স্ত্রী তখন স্কুলে থাকতেন। প্রথম প্রথম তিনি আমাকে কাজের নির্দেশনা দিতেন, আর আমি মন দিয়ে করতাম। তিনি আমার পড়াশোনার ব্যাপারেও খোঁজ খবর নিতেন। একটা সময় পর তিনি আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকাতে শুরু করলেন। তার কথায় একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আমাকে নানা রকম ব্যক্তিগত প্রশ্ন করতেন, আমার জীবনের স্বপ্ন কি, আমি কেমন স্বামী চাই ইত্যাদি। আমি প্রথমে গুরুত্ব দিতাম না, ভাবতাম বয়স্ক মানুষ স্নেহবশতই জিজ্ঞাসা করছেন। কিন্তু একদিন তিনি আমার হাত ধরে বললেন, অঙ্কিতা, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে তুমি কিভাবে সামলাবে? তার স্পর্শ আমার ভালো লাগছিল না, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিলাম না। আমি ছিলাম তখন অসহায়, আর্থিক দিক থেকে দুর্বল এক মেয়ে। তার প্রতি কৃতজ্ঞতা আমাকে নীরব থাকতে বাধ্য করেছিল। তিনি ধীরে ধীরে আমার প্রতি আরও বেশি যত্নশীল হতে উঠলেন।
আমার কলেজের বেতন বাকি পড়লে তিনি মিটিয়ে দিতেন, আমার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে দিতেন, আর বিনিময়ে তার চোখের গভীরতা যেন আরও বাড়ছিল। তার দৃষ্টিতে এক অনাকাঙ্ক্ষিত অধিকারবোধ দেখতে পেতাম আমি। একবার আমি বাগান বাড়িতে কাজ করছিলাম। সমীর সাহেব সেদিন অন্য দিনের চেয়ে বেশি সময় নিয়ে আমার সঙ্গে গল্প করলেন। তিনি আমাকে অনেক প্রশংসা করলেন, বললেন, তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, তোমার রূপ, তোমার গুণ, তোমার পরিশ্রম সবকিছুই অসাধারণ। আমি লজ্জায় রাঙা হয়ে গিয়েছিলাম। তারপর তিনি হঠাৎ আমার হাত ধরে ফেললেন। তার হাতের স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। আমি হাত ছাড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তিনি খুব শক্ত করে ধরে রেখেছিলেন। তিনি আমাকে টেনে তার কাছে নিলেন। তার শরীর থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলছিল। তার চোখগুলো যেন এক অজানা নেশায় ডুবেছিল। তিনি আমাকে বললেন, অঙ্কিতা, আমি তোমার সব দুঃখ দূর করে দিতে পারি, তোমার সব স্বপ্ন পূরণ করে দিতে পারি, শুধু তুমি আমাকে বিশ্বাস করো। তার কথাগুলো শুনতে ভালো লাগছিল, কিন্তু তার উদ্দেশ্যটা আমাকে ভীত করছিল। আমি জানি না কেন সেই মুহূর্তে আমি প্রতিরোধ করতে পারছিলাম না। হয়তো আমার দুর্বলতা, আমার অসহায়তা আমাকে নীরব করে রেখেছিল। আমার মন বিদ্রোহ করছিল, কিন্তু আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। তিনি আমাকে আরও কাছে টেনে নিলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছি। সেই দিনের পর থেকে সমীর সাহেবের বাগানবাড়ি আমার জন্য এক অন্যরকম জায়গা হয়ে উঠল। আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল, যা ছিল পুরোপুরি গোপন, সমাজের চোখে নিষিদ্ধ। আমি তাকে মন থেকে ঘৃণা করতাম, কিন্তু তার সাহায্য ছাড়া আমার পরিবারের টিকে থাকা সম্ভব ছিল না। আমার দিদির বিয়ের পর তার শ্বশুরবাড়িতে খবর পাঠাতে হয়েছিল যে আমরা ভালো আছি। ভাইয়ের পড়াশোনার খরচ চালানো, মায়ের চিকিৎসা, সব কিছুই তো সমীর সাহেবের দয়ার ওপর নির্ভর করেছিল। আমার এই গোপন সম্পর্কটা ছিল আমার জন্য এক অভিশাপ। এক অদৃশ্য শিকলে আমি যেন বাঁধা পড়ে গিয়েছিলাম। আমার স্বপ্ন, আমার আশা সব যেন ধূসর হয়ে যাচ্ছিল। আমি ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। এই কথাগুলো আমি কাউকে বলতে পারিনি, আমার মায়ের কাছেও না, দিদির কাছেও না, কারণ আমি জানতাম তারা এই সম্পর্কটাকে মেনে নিতে পারবে না। তারা হয়তো আমাকেই দোষারোপ করবে। আমি নিজেকেই দোষ দিতাম, ভাবতাম আমার দুর্বলতাই হয়তো আমাকে এই পথে এনেছে। আমি কাঁদতাম একা একা রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়ে পড়ত। আমার মনে হতো আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি কোনোদিন ভালো থাকতে পারবো না। এই গোপন যন্ত্রণাটা আমাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছিল। সমীর সাহেব যতদিন বেঁচে ছিলেন এই সম্পর্কটা চলেছে। তার মৃত্যুর পর আমি মুক্তি পেয়েছিলাম, কিন্তু সেই স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়াতো। আমি বারবার চেষ্টা করতাম সব ভুলে নতুন করে বাঁচতে। অপূর্বের সঙ্গে বিয়ের পর আমি ভেবেছিলাম সব অন্ধকার আমার জীবন থেকে সরে গেছে, আমি শান্তিতে থাকতে পারব। কিন্তু রাহুলের সেই অদ্ভুত দৃষ্টি আমাকে আবার সেই পুরনো দুঃস্বপ্নগুলোর কথা মনে করিয়ে দিতে শুরু করল। একদিন আমি রান্না করছিলাম। রাহুল হঠাৎ করেই রান্নাঘরে এসে দাঁড়ালো। আমার পাশে একটা আলমারি ছিল, সেখান থেকে সে কিছু একটা খুঁজছিল। তার হাত আমার খুব কাছাকাছি ছিল। আমার গালে তার হাতের স্পর্শ লেগে গেল। আমি চমকে উঠলাম, সেও চমকে উঠল। সরি ভাবি, কিন্তু তার চোখ তখনও আমার দিকেই ছিল। তাতে এক অদ্ভুত হাসি লেগেছিল। আমার বুকের ভেতর ধড়ফড় করে উঠল। আমি তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। সে আলমারি থেকে কিছু একটা নিয়ে বেরিয়ে গেল। এরপর থেকে এমন ছোটখাটো ঘটনা আরও বেশি করে ঘটতে শুরু করল। রাহুল যেন আমার ব্যক্তিগত জায়গাতে বারবার অনুপ্রবেশ করতে চাইছিল। আমি যখন স্নানঘরে যেতাম, দেখতাম সে ঠিক তখনই বারান্দায় এসে দাঁড়াত, যেন আমাকে দেখার জন্যই। আমি যখন শাড়ি পরে মন্দিরে যেতাম, সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত। তার চোখ যেন আমার শরীরের প্রতিটি ভাঁজকে আবিষ্কার করতে চাইত। আমার অস্বস্তি বাড়ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। আমার ভয় হচ্ছিল, সে যদি আমার অতীতের কথা জেনে থাকে। এই ভয়টা আরও গভীর
গভীর হলো যখন একদিন আমি আমার পুরনো কলেজের বন্ধুদের সাথে ফোনে কথা বলছিলাম। তাদের মধ্যে একজন ছিল যে সমীর সাহেবের বিষয়টা জানত। আমি তখন খুব সাবধানে কথা বলছিলাম যাতে রাহুল শুনতে না পায়, কিন্তু ফোন রাখার পর আমি যখন ঘুরলাম দেখলাম রাহুল দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে এক বিদ্রূপের হাসি। আমার রক্ত হিম হয়ে গেল। সে কিছু বলল না, কিন্তু তার দৃষ্টিতে যেন এক অজানা বার্তা ছিল। আমি বুঝে গেলাম সে সবটা না জানলেও অন্তত কিছুটা আন্দাজ করেছে। আমার মনে হলো আমার দুনিয়াটা যেন আবার ভেঙে যাচ্ছে। আমার মনে হলো আমার সেই পুরনো অভিশাপ আবার আমাকে তাড়া করে ফিরেছে। আমি আবার সেই অসহায় অবস্থার মুখোমুখি। রাহুল এখন আমার জীবনের সেই দুর্বলতম জায়গাটা খুঁজে পেয়েছে। সে আমাকে দিয়ে কি করতে চাইছে? সে আমাকে কি ভাবছে? এই প্রশ্নগুলো আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি রাতে ঘুমোতে পারতাম না, শুধু ভাবতাম রাহুলের এই অদ্ভুত আচরণ কেন? সে কেন আমার দিকে এমন করে তাকায়? সে কেন আমাকে অনুসরণ করে? আমার মনের মধ্যে এক অস্থিরতে কাজ করত। আমি অপূর্বের সাথেও সহজ হতে পারছিলাম না। তার সাথে ঘনিষ্ঠ হওয়ার সময়ও আমার মনে হতো রাহুলের চোখ যেন আমাদের দেখছে। আমার এই অস্বস্তিটা অপূর্বের নজর এড়াল না। তিনি একবার জিজ্ঞাসা করেছিলেন, অঙ্কিতা, কি হয়েছে তোমার? তুমি ইদানিং কেমন যেন চুপচাপ হয়ে গেছ। আমি তাকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমি জানতাম না কিভাবে ব্যাখ্যা করব। একদিন আমি ছাদের ওপর জামাকাপড় শুকাতে যাচ্ছিলাম। রাহুলও একই সময় ছাদে এলো। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি জামাকাপড় শুকাচ্ছিলাম আর সে আমার পাশে এসে দাঁড়ালো। তার উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলছিল। সে হঠাৎ করেই আমার হাতটা ধরে ফেলল। আমি চমকে উঠলাম। তার চোখগুলো যেন এক অজানা আবেগে জ্বলছিল। ভাবি, তুমি আমাকে ভালোবাসো না? তার কণ্ঠস্বরে এক অদ্ভুত আরতি ছিল। আমার শরীর কাঁপছিল। আমি দ্রুত হাত ছাড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু সে শক্ত করে ধরে রেখেছিল। রাহুল, এটা ঠিক নয়। আমার গলা দিয়ে কোনো মতে শব্দ বেরোলো। কেন ঠিক নয় ভাবি? তুমি কি জানো না আমি তোমাকে কতটা পছন্দ করি? তার কথাগুলো আমার কানে বিষের মতো বাজছিল। আমি তার চোখে এক অদ্ভুত দাবি দেখতে পেলাম। রাহুল, তুমি ছোট, আমি তোমার মায়ের মতো। সে হাসল। মা? তুমি কি সত্যি আমার মা? তার হাসিতে যেন এক তীব্র বিদ্রূপ ছিল। আমি জানি ভাবি, তোমার অতীত। তার কথা শুনে আমার শ্বাস বন্ধ হয়ে গেল। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে সব জেনে গেছে। আমার সবচেয়ে বড় ভয়টাই সত্যি হলো। আমি যেন এক পাতালপুরীর অতলে তলিয়ে যাচ্ছিলাম। আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি তার চোখে ভয় আর অসহায়ত্ব দেখতে পেলাম। সে আমার হাত ছেড়ে দিল। জেনে রেখো ভাবি, আমি কিছু বলবো না, কিন্তু তুমি আমার সাথে থাকলে আমি খুশি থাকব। তার কথাগুলো ছিল স্পষ্ট হুমকি। সেই দিনের পর থেকে আমার জীবনটা নরকে পরিণত হল। রাহুল আমাকে সরাসরি কিছু বলতো না, কিন্তু তার প্রতিটি আচরণ, প্রতিটি দৃষ্টি যেন আমাকে মনে করিয়ে দিত তার ক্ষমতা। সে আমাকে দিয়ে যা চাইতো আমি না করতে পারতাম না। সে চাইতো আমি তার ঘরে গিয়ে তার সাথে কথা বলি, চাইতো আমি তার পাশে বসে থাকি যখন সে পড়াশোনা করে, চাইতো আমি তাকে খাবার পরিবেশন করি, তার জামা কাপড় এগিয়ে দিই। এই সব কাজ তো আমি এমনিতেই করতাম, কিন্তু এখন তাতে এক অদৃশ্য বাধ্যবাধকতা যোগ হয়েছিল। আমার মন বিদ্রোহ করত। আমি নিজেকে বোঝাতাম আমি ভুল করছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার ভয় ছিল রাহুল যদি অপূর্বকে সব বলে দেয়, যদি আমার অতীতটা প্রকাশ হয়ে যায়, অপূর্বের চোখে আমি কেমন হয়ে যাব? এই সংসারটা ভেঙে যাবে না তো? আমার নতুন জীবনটা আবার শেষ হয়ে যাবে না তো? এই ভয়ের শিকার হয়ে আমি রাহুলের হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। রাহুল আমার দুর্বলতাকে কাজে লাগাচ্ছিল। সে সুযোগ পেলেই আমার কাছে আসত, আমার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ত। আমি যখন স্নান করে ভেজা চুল আঁচড়াতাম, সে তখন ঘরের দরজার পাশে এসে দাঁড়াত। তার চোখে এক অদ্ভুত লোভ দেখতাম আমি তাড়াতাড়ি চুল বাঁধা শেষ করে শাড়িটা ভালো করে জড়িয়ে নিতাম। সে কোনো কথা বলতো না, শুধু হাসত। সেই হাসিটা আমার ভেতরের মানুষটাকে পুড়িয়ে দিত। আমার মনে হতো সে যেন আমার প্রতিটি দুর্বল মুহূর্তকে উপভোগ করছে। একবার আমি আলমারি থেকে শাড়ি বের করছিলাম। রাহুল তখন ঘরে এলো। সে আমার পাশে এসে দাঁড়ালো। ভাবি, তুমি কোন শাড়িতে বেশি সুন্দর লাগো জানো? তার কথা শুনে আমার শরীর হিম হয়ে গেল। সে আমার হাতের শাড়িটা টেনে নিল। এই রংটা তোমাকে খুব মানায়। তার আঙুলগুলো শাড়ির ওপর দিয়ে ঘুরছিল, আর আমার মনে হচ্ছিল তার স্পর্শ যেন আমার ত্বকে এসে পড়ছে। আমি দ্রুত শাড়িটা তার হাত থেকে নিয়ে আলমারিতে রেখে দিলাম। রাহুল, তুমি পড়াশোনা করো। সে আমার দিকে হাসল। আমি তো পড়েই এসেছি ভাবি, এখন তোমার সাথে একটু গল্প করি।
তার কথা শুনে আমার মনে হলো আমি যেন এক বদ্ধ খাঁচায় আটকে পড়েছি। আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছিল। আমি তার সাথে আর আগের মতো হাসতে পারতাম না, তার সাথে অন্তরঙ্গ হতে পারতাম না। আমার মনে হতো আমার ভেতরে একটা অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অপূর্ব আমার পরিবর্তন লক্ষ্য করতেন, কিন্তু কারণটা বুঝতে পারতেন না। অঙ্কিতা, তোমার কি হয়েছে বলো তো? তুমি আজকাল কেমন যেন উদাস হয়ে থাকো, তিনি জিজ্ঞাসা করতেন। আমি তাকে মিথ্যে কথা বলতাম, না গো, কিছু হয়নি, শরীরটা ভালো নেই হয়তো। আমি রাহুলকে ঘৃণা করতাম, আবার ভয়ও পেতাম। সে একাধারে আমার ছেলে এবং আমার অত্যাচারী হয়ে উঠেছিল। আমার মনে হতো আমি যেন আমার জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি কোনো দিন এই অভিশাপ থেকে মুক্তি পাব না। আমার এই গোপন সম্পর্কটা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। একদিন রাতে আমি ঘুমোতে পারছিলাম না, আমার বুকের ভেতরটা ধরফর করছিল। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। আমার মনে হলো আমি আর পারছি না, আর কতদিন এভাবে চলব? আমি কি চিরকাল এই ভয় আর অপরাধবোধের মধ্যে ডুবে থাকব? আমার মনে সমীর সাহেবের সাথে কাটানো দিনগুলো আর রাহুলের বর্তমান আচরণ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি বারবার একই ভুল করছিলাম, একই জালে নিজেকে জড়িয়ে ফেলছিলাম। আমার মনে হলো আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় আমি এইভাবেই রাহুলের হাতে জিম্মি হয়ে থাকব, অথবা আমাকে এই জাল থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? আমি অপূর্বকে সব বলবো? না, আমি তা পারব না। আমি জানি অপূর্ব এই আঘাত সইতে পারবে না। আমার সংসারটা ভেঙে যাবে, যা আমি কোনোদিন চাইনি। আমার অতীতটা আমার বর্তমানকে নষ্ট করে দেবে। আমি গভীর রাত পর্যন্ত জেগে বসে রইলাম। আমার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কি রাহুলকে সরাসরি সব বলবো যে তার এই আচরণ আমাকে মানসিকভাবে কতটা আঘাত করছে? কিন্তু সে যদি আমার কথা না শোনে, যদি সে উল্টে আরও কিছু করে বসে? আমার ভয়টা কাটছিল না। ভোরের দিকে আমার মনে একটা নতুন সাহস এলো। আমি নিজেকে বললাম, অঙ্কিতা, তুমি আর দুর্বল থাকবে না। তুমি তো ভুল করেছ, কিন্তু তুমি খারাপ মানুষ নও। তুমি তোমার পরিবারের জন্য অনেক কষ্ট সহ্য করেছ। তুমি রাহুলের এই মানসিক চাপ আর সহ্য করবে না। আমি সিদ্ধান্ত নিলাম আমি রাহুলের সামনে মাথা নত করব না। আমি তাকে বুঝিয়ে দেব যে আমি তার হাতের পুতুল নই। পরের দিন সকাল থেকেই আমি নিজের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করলাম। আমি নিজেকে আরও দৃঢ় দেখালাম। যখন রাহুল আমার দিকে তার সেই পরিচিত বিদ্রূপের হাসি নিয়ে তাকালো, আমি তার চোখে চোখ রাখলাম। আমি হাসলাম না, মুখ ঘুরিয়ে নিলাম না। আমার চোখে কোনো ভয় ছিল না, ছিল এক দৃঢ় প্রত্যয়। সে আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো। সেই দিন বিকেলে রাহুল যখন পড়াশোনা করছিল, আমি তার ঘরে গেলাম। হাতে ছিল তার জন্য চা। আমি চা রেখে ঘুরে দাঁড়ানোর আগে সে বলল, ভাবি, একটু বসো না। আমি ঘুরে দাঁড়ালাম। আমার অনেক কাজ আছে রাহুল, তুমি চা শেষ করে নাও। আমার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। সে আমার দিকে তাকালো। তার চোখে সেই পুরনো হাসিটা ছিল না, ছিল এক অজানা জিজ্ঞাসা, তুমি কি কিছু নিয়ে বিরক্ত? আমি তার দিকে তাকালাম। হ্যাঁ, বিরক্ত। আমি এই পরিবেশে আর থাকতে পারছি না রাহুল। সে চমকে উঠল। মানে, কি বলছো তুমি? আমি বলছি যে তুমি আমাকে যা ভাবছ আমি তা নই। আমি তোমার মা, আর তুমি আমার ছেলে। এই সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক আমাদের মধ্যে থাকতে পারে না। সে আমার দিকে তাকিয়ে হাসল। তুমি তো আমার মা নও অঙ্কিতা, তুমি আমার সৎ মা, আর তোমার অতীত তো আমি জানি। তার কথা শুনে আমার বুকটা ধরফর করে উঠল, কিন্তু আমি নিজেকে সংযত রাখলাম। হ্যাঁ, আমার অতীত আছে। আমার জীবনে আমি অনেক ভুল করেছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু সেই অতীত দিয়ে তুমি আমার বর্তমানকে বিচার করতে পারো না। আর আমার অতীত দিয়ে তুমি আমাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারো না। সে চুপ করে রইল। আমি জানি তুমি আমার অতীতের কথা জানো। আমি অস্বীকার করছি না। আমি ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি। আমি এখন ভালো থাকতে চাই। আমি এই সংসারটা নিয়ে ভালো থাকতে চাই। আর তুমি যদি আমার এই ভুলকে ব্যবহার করে আমাকে কষ্ট দাও, তাহলে আমি সেটা মেনে নেব না। আমার গলাটা ধরে আসছিল। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ভাবি? তার কণ্ঠে বিদ্রূপ ফিরে এলো। না রাহুল, আমি তোমাকে সত্যিটা বলছি। তুমি যদি আমার অতীতটা প্রকাশ করে দাও, তাহলে এই সংসারটা ভেঙে যাবে। তাতে শুধু আমি একা কষ্ট পাব না, তুমিও কষ্ট পাবে, তোমার বাবাও কষ্ট পাবে, আমাদের সবার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি তার চোখে চোখ রেখে বললাম, আমি জানি তুমি বুদ্ধিমান, তুমি এটা চাও না। সে চুপ করে বসে রইল।
তার চোখে আমি একটা পরিবর্তনের ছাপ দেখতে পেলাম। হয়তো সে আমার কথাগুলো ভাবছিল। তোমার মা হিসেবে আমি তোমাকে অনুরোধ করছি রাহুল, আমাকে একা থাকতে দাও, আমার জীবনটা নিয়ে আর খেলো না। তুমি যদি সত্যিই আমার মঙ্গল চাও তাহলে আমাকে এই ভয় থেকে মুক্তি দাও। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। চায়ের কাপ টেবিলে রেখে আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। আমার বুকের ভেতরটা তখনও ধরফর করছিল, কিন্তু আমার মনে এক অদ্ভুত শান্তি ছিল। আমি অন্তত আমার কথাগুলো বলতে পেরেছিলাম। সেই দিনের পর থেকে রাহুল আর আমার সাথে আগের মতো আচরণ করেনি। সে হয়তো আমার কথাগুলো ভেবে দেখেছিল। সে আর সেই অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাত না। সে আর আমার ব্যক্তিগত পরিসরে আসত না। মাঝে মাঝে আমি তার চোখে এক অদ্ভুত অনুশোচনা দেখতাম। সে যেন আমার কাছে ক্ষমা চাইতে চাইত, কিন্তু পারত না। আমিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করলাম। অপূর্বের সাথে আমার সম্পর্কটা আবার আগের মতো হয়ে উঠল। আমি আর নিজেকে অপরাধী মনে করতাম না। আমার অতীতের ভুলটা হয়তো মুছে যায়নি, কিন্তু আমি সেটাকে আর আমার বর্তমানের ওপর প্রভাব ফেলতে দিইনি। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমি বুঝেছি যে অতীতকে ভুলে যাওয়া যায় না, কিন্তু তাকে জয় করা যায়। নিজের সম্মান আর আত্মবিশ্বাস দিয়ে নতুন করে বাঁচা যায়। রাহুলের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। সে আর আমাকে ভয় দেখাতো না, নিয়ন্ত্রণ করতে চাইতো না। আমাদের সম্পর্কটা হয়তো কোনোদিন মা ছেলের নিখাদ ভালোবাসার মতো হবে না, কিন্তু তাতে অন্তত সম্মান আর শান্তির একটা জায়গা থাকবে। আমি ওকে বুঝিয়েছিলাম যে মানুষের জীবনে ভুল হয়, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল। আর অন্যের দুর্বলতাকে হাতিয়ার করে নিজের স্বার্থসিদ্ধি করাটা ঠিক নয়। আমার এই গল্পটা হয়তো আপনাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমি জানি জীবনের পথে এমন অনেক গোপন অধ্যায় থাকে যা আমাদের ভেতর থেকে কুরে কুরে খায়। এই গোপন সম্পর্কগুলো, এই মানসিক টানাপোড়েনগুলো আমাদের জীবনকে এক অন্ধকার দিকে ঠেলে দেয়। তাই আমি মনে করি নিজের দুর্বলতাগুলোকে চিনতে শেখা আর সেগুলোকে জয় করার সাহস রাখা খুব জরুরি। সমাজের চোখ আর মানুষের বিচার থেকে হয়তো আমরা পুরোপুরি মুক্তি পেতে পারি না, কিন্তু নিজের কাছে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার জীবন আপনার নিজের হাতে। আপনার অতীত দিয়ে আপনি নিজেকে বিচার করবেন না, আপনার বর্তমানকে গড়ে তুলুন সাহস আর আত্মবিশ্বাস দিয়ে। ভুল স্বীকার করা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নতুন করে বাঁচার চেষ্টা করাই জীবনের আসল অর্থ। কারণ জীবনটা খুব ছোট, আর এতে আনন্দের মুহূর্তগুলো খুঁজে বের করাই আমাদের কাজ, কোনো লুকানো অভিসার বা মানসিক চাপ নিয়ে বেঁচে থাকা নয়।